কমনওয়েলথের ২৬তম বৈঠক অনুষ্ঠিত হবে কবে? বর্তমান সরকার জনগণের চিকিৎসা নিশ্চিত করতে যে সেবা কার্ড প্রচলনের সিদ্ধান্ত নিয়েছে। ২০২৬ সালে G20 সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? আসসালামু আলাইকুম। বিদাবাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি শাহান মোস্তফা। আমাদের নিয়মিত সাপ্তাহিক আপডেট বুলেটিনের আজকে ৩৫ নম্বর পর্ব থেকে সাধারণ জ্ঞানের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। বিগত এক সপ্তাহে যে সকল তথ্য আছে সে সকল তথ্য থেকে মূলত এই প্রশ্নগুলো নেওয়া হয়। অলরেডি আপনারা অবগত আছেন সারা বিশ্বে যুদ্ধে টালমাটাল অবস্থা, আর এই যুদ্ধ অবস্থায় আপনারা যে পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করবেন প্রত্যাশা করি এই যুদ্ধ রিলেটেড প্রশ্নগুলো থেকে অবশ্যই কমন পাবেন। তো সেই অনুযায়ী আমি আজকে যে প্রশ্নগুলো নিয়েছি মোটামুটিভাবে আপনাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারা লাইভটা দেখবেন অথবা রেকর্ডিং দেখবেন তারা অবশ্যই কমেন্ট করার চেষ্টা করবেন এবং কোনো তথ্য যদি বিভ্রাট থাকে অবশ্যই জানানোর চেষ্টা করবেন। তো আমরা আজকে সাপ্তাহিক আপডেট বুলেটিনের ৩৫ নম্বর পর্ব থেকে মূলত আলোচনা করা শুরু করব। প্রথমে আসেন খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, সেটা যদি আমি দেখাই এখানে, যে যুক্তরাষ্ট্রের, একটু সময় দেন আমাকে, অর্থাৎ যুক্তরাষ্ট্রের যে এটা বলা হচ্ছিল যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর ঢাকায় কবে আসেন? যেহেতু আমরা এর আগেও দেখেছি যে পিটার হাস থেকে বেশ কিছু প্রশ্ন পরীক্ষা দিয়ে দিত, এই জন্য যুক্তরাষ্ট্রের ব্যাপারটা আমাদের এখানে খুবই বেশি কনসার্ন থাকতে হয়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী থেকে পররাষ্ট্র সচিব থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের সকল মন্ত্রণালয়গুলো যারা বাংলাদেশে মূলত আসে এদের ব্যাপারে আমাদের কনসার্ন থাকতে হয়, এখান থেকে প্রশ্ন দিয়ে থাকে। সো এখানে একটা সম্পূরক প্রশ্ন হিসেবে আমি নিয়েছি এটা, যদি আসে আর কি, যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর ঢাকায় আগমন করেন কত তারিখে? শুধু তারিখটা মনে রাখলেই হবে, পল কাপুরটা মনে রাখলে হবে। তাহলে পররাষ্ট্রমন্ত্রীর নাম হচ্ছে পল কাপুর, তিনি ঢাকায় আগমন করেন কবে? এতটুকুই শুধু পরীক্ষার হলে বা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ৩রা মার্চ ২০২৬। তাহলে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা বা মন্ত্রীর নাম হচ্ছে পল কাপুর, তিনি ৩ মার্চ ২০২৬ সালে ঢাকায় আগমন করেন। দুইটা প্রশ্ন সম্পর্ক হিসেবে নিয়ে নেবেন। প্রশ্নের ধরন চেঞ্জ হয়ে গেছে, আপনাদের কাছে মনে হতে পারে স্যার এটা কি ইম্পর্টেন্ট কিনা, তবে এটাই ইম্পর্টেন্ট, গুরুত্ব সহকারে এই জন্য পড়ে ফেলতে হবে। এরপরে যদি আমরা আসি পরবর্তী পেজে যদি যাই, বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক ও অংশীদার অবকাঠামো খাতে প্রধান বিনিয়োগকারী দেশ কোনটি? বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার ও অবকাঠামো খাতে, অর্থাৎ বাণিজ্যিক এবং অবকাঠামো খাতে আমাদের সাথে প্রধান বিনিয়োগকারী দেশ কোনটি? এমনিতেই সচরাচর আপনারা চোখ বন্ধ করলেই বুঝতে পারবেন যে কোন দেশ আমাদেরকে সবচেয়ে বেশি বাণিজ্যিক এবং অবকাঠামোগত হেল্প করে থাকেন। এটা সচরাচর কোন দেশ? চায়না আমাদের হেল্প করে থাকেন। তো চীন আমাদের এ দেশের ক্ষেত্রে হেল্প করে থাকেন বাণিজ্যিক এবং অবকাঠামো। আরেকটা জিনিস মনে রাখবেন যে বাণিজ্যিকভাবে বাংলাদেশের সাথে বা চীনের সম্পর্ক কত শতাংশ? বলা থাকে যে 30 থেকে 28% আমরা কি করে থাকি, চীন থেকে আমদানি করে থাকি, 30 থেকে 28%। আর আমরা মূলত চীনে রপ্তানি করে থাকি খুবই কম, 1 থেকে 2%। কত? 1 থেকে 2% আমরা চীনে রপ্তানি করে থাকি। আমাদের চীনের সাথে বাণিজ্যিক যদি আমরা বলি, রপ্তানি খাত খুবই বেশি, আমদানি খাত খুবই বেশি এবং রপ্তানি খাত খুবই কম। কারণ আমাদের দেশে এমন কিছু নেই যেটা আসলে চীনকে দেওয়া যায়, কিন্তু চীন থেকে সচরাচর আমরা সকল কিছু নিয়ে থাকি। তাই এটা মনে রাখতে হবে যে চীনের সাথে আমাদের বাণিজ্যিক অংশীদার, অবকাঠামো অংশীদার খুবই বেশি এবং পাশাপাশি বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি এটা বলা হয়ে থাকে। সো 28 থেকে 30% আমরা আমদানি করে থাকি চীন থেকে এবং 1 থেকে 2% আমরা চীনকে দিয়ে থাকি বা রপ্তানি করে থাকি। এরপরে আসেন পরের প্রশ্নে, সম্প্রতি ইরানে পরিচালিত অভিযানকে ইসরায়েল কর্তৃক দেওয়ার নামের কি? অর্থাৎ ইরানে যে ইসরায়েল হামলা করেছে সেই হামলার নাম কি? এখানে 3টা হামলা হয়েছে। একটা ইসরায়েল কর্তৃক ইরানে হামলার নাম আছে, যুক্তরাষ্ট্র কর্তৃক একটা নাম আছে এবং ইরান কর্তৃক আবার ইসরায়েলে হামলার নাম আছে। বা ইসরায়েল না, ইসরায়েল বলতে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো কর্তৃক যেটা আমরা বলে থাকি এদের হামলার নাম আছে। সো 3টা হামলা থেকে আপনি নিশ্চিত থাকতে পারেন যে কোনো একটা, এই 3টা অপারেশন থেকে যে কোনো একটা অপারেশন আপনার পরীক্ষায় আসবে। সামনে যে পরীক্ষায় থাকুক না কেন চোখ বন্ধ করে আন্তর্জাতিক বিষয়াবলী থেকে আপনি একটা প্রশ্ন এখানে পাবেন। তার মানে লায়ন্স রোর যুক্তরাষ্ট্রের দেওয়া নাম এবং অপারেশন এপিক ফিউরি এটা কার নাম? ইসরায়েলের দেওয়া নাম। কার নাম?
যুক্তরাষ্ট্রের দেওয়া, যদি আমরা বলি সব অভিযানকে বলেছে, ইরানে পরিচালিত যে হামলাটা করা হয়েছিল, যে লায়ন্স রোর যুক্তরাষ্ট্রের দেওয়া নাম, অপারেশন এপিক ফিউরি, অর্থাৎ ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র দুজনের নাম দিয়েছে, কিন্তু ইরানও সেখানে একটা হামলা করেছিল, তার নাম কি বলেন তো দেখি? অপারেশন ট্রু প্রমিস। অপারেশন, এটাই আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, অপারেশন ট্রু প্রমিস 4। ঠিক আছে, অপারেশন ট্রু প্রমিস 4 মানে 4 নম্বর অপারেশন, এটা হচ্ছে 28 ফেব্রুয়ারি মূলত করে থাকেন ইরান। কারা করে? 28 ফেব্রুয়ারি এটা ইরান কর্তৃক হামলা করা হয় ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রীয় মিত্র যারা আছে তাদের বিভিন্ন ঘাঁটিতে। তাহলে কথা হচ্ছে ট্রু প্রমিস 4 হলো কেন? তাহলে 1, 2, 3 কখন হয়েছে জানার আগ্রহ হয় না? এগুলো আমরা জানি 24 সালের থেকেই মূলত আক্রমণগুলো শুরু হয়ে গেছে। তো অপারেশন ট্রু প্রমিস 1 যদি আমরা বলি, 1 হয়েছিল 13 এপ্রিল 2024, আর অপারেশন ট্রু প্রমিস 2 হয়েছিল এটা হচ্ছে তোমার 1 অক্টোবর 2024, আর অপারেশন ট্রু প্রমিস 3 এই একই সময়ের মধ্যে অর্থাৎ 2025 সালে সংগঠিত হয়। একটা আক্রমণ চলাকালীন আরেকটা আক্রমণ তারা করে থাকেন। সো তাহলে এই জিনিস তিনটা মনে রাখবেন যে অপারেশন ট্রু প্রমিস 1 13 এপ্রিল 24, ট্রু প্রমিস 2 1 অক্টোবর 2024, 3 24-এর ওই ট্রু চলাকালীন সময় তারা 3 করে, এবং সর্বশেষ 4 28 ফেব্রুয়ারি 2026। সুন্দর করে মনে রাখবেন এই 4টা প্রমিস মানে অপারেশন, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। অর্থাৎ তারা মূলত অপারেশনগুলো নাম চেঞ্জ করে না, 4, 5 হয়তোবা এরপরে আক্রমণ করলে 5 হবে, তারপরে 6 হবে, এরকম করে তারা হয়তোবা নিতে পারে নামগুলো। তাহলে ইরান কর্তৃক যে অপারেশন করা হয়েছিল অপারেশন ট্রু প্রমিস 4, এটা একেবারে চোখ বন্ধ করে আপনি ধরতে পারেন যে এই থেকে আপনার প্রশ্ন আসবেই। যে কোনো পরীক্ষার জন্য আপনার এখান থেকে এই প্রশ্নটা কমন পড়ার সম্ভাবনা অনেক বেশি, সুতরাং এটা সবাই পড়ে ফেলবেন একটু। তারপরে আমরা আসি পরের প্রশ্ন, দেখি আপনাদের জন্য কি আছে। কমনওয়েলথের 26তম বৈঠক অনুষ্ঠিত হবে কবে? অলরেডি এটা অনুষ্ঠিত হয়ে গেছে 8 মার্চ 2026 ল্যানকেস্টার হাউস লন্ডনে। মূলত কমনওয়েলথের কততম 26তম অধিবেশন বা বৈঠক হয়েছে। এখান থেকে একটা জিনিস আমরা সম্পর্ক হিসেবে নিতে পারি, বাংলাদেশ কমনওয়েলথের কবে সদস্যপদ পায়? বাংলাদেশ কবে কমনওয়েলথের সদস্যপদ পায়? 18 এপ্রিল 1972 সালে বাংলাদেশ মূলত কমনওয়েলথের সদস্যপদ পায়। কবে? 18 এপ্রিল 1972 সাল। কততম সদস্য? 32তম সদস্য। কততম? 32তম সদস্য দেশ হিসেবে 18 এপ্রিল 1972 সাল বাংলাদেশ কমনওয়েলথের সদস্যপদ লাভ করে। এটা সম্পর্ক প্রশ্ন হিসেবে আপনারা পড়ে ফেলতে পারেন। পাশাপাশি আমরা জানি যে আমরা আরো অনেকগুলো সংগঠনের সাথে যুক্ত, অনেকগুলো সংগঠনের আমরা 72 সালে সদস্যপদ পেয়ে থাকি। এগুলো আমরা আজকে না অন্য কোনো দিন আলোচনা করার চেষ্টা করব। এরপর আমরা আসি, কোন সম্রাট সমগ্র ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বিনা শুল্কে বাণিজ্য করার অনুমতি প্রদান করেন? এটা তো আমরা জানি যে সম্রাট জাহাঙ্গীরও করেন, তাই না? সম্রাট জাহাঙ্গীরও এটা দিয়েছিল, সম্রাট শাহজাহানও কিছুটা দিয়েছিল, সম্রাট আওরঙ্গজেবে কিছুটা দিয়েছিল, কিন্তু তারপরেও পুরো ভারত জুড়ে সবাইকে এরকম দেয়নি। কিছু কিছু অঞ্চল জুড়ে সম্রাট জাহাঙ্গীর, সম্রাট শাহজাহান, সম্রাট আওরঙ্গজেব থেকে শুরু করে তারা দিয়েছিল, বাট পুরো ভারত জুড়ে একেবারে সমগ্র ভারতে একজন সম্রাট দিয়েছিলেন, তার নাম হচ্ছে ফরুক শাহের। সম্রাট, দিল্লির সম্রাট ফরুক শিয়ার বা শাহের, যার নাম এই ফরুক শিয়ার মূলত সারা পুরো ভারতেই ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে তাদের বিনা শুল্কে বাণিজ্য করার সুযোগ দিয়েছিল। আর এই যে বিনা শুল্কে বাণিজ্য করার সুযোগটাই কিন্তু পরবর্তীতে আমাদের মাথা মানে গলার কাটা হয়ে দাঁড়িয়েছিল, তাই না? বিনা শুল্কে বাণিজ্য করতে দিল, দেওয়ার পরে আমাদের দেখলাম আস্তে আস্তে তারা কুঠি স্থাপন করলো, কুঠি স্থাপন করে আস্তে আস্তে ইনফ্লুয়েন্স হওয়া শুরু হলো। ইনফ্লুয়েন্সের একটা পর্যায়ে গিয়ে আমরা যেটা দেখলাম সেটা হলো যে আমরা মোটামুটিভাবে তাদের একেবারে অর্ধেক অংশ দখল করে ফেললো। তারপরে সিরাজউদ্দৌলার সাথে অন্ধকূপ হত্যা হলো, হলওয়েলের অন্ধকূপ হত্যা, সেখান থেকে আস্তে আস্তে ইনফ্লুয়েন্স হয়ে সিরাজের সাথে দ্বন্দ্ব হয়ে মির্জাফরি থেকে শুরু করে আমাদের বাংলা চলে গেল ব্রিটিশদের হাতে, এবং তারা একটা দীর্ঘ সময় আমাদেরকে শাসন করলেন।
তো ফারুখিয়ার মূলত তিনি সবচেয়ে 1717 সালে সকল কিছু অনুমতি দেন বাণিজ্য করার জন্য। কাকে? আমাদের মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে। বর্তমান সরকার জনগণের চিকিৎসা নিশ্চিত করতে যে সেবা কার্ড প্রচলনের সিদ্ধান্ত নিয়েছে। এখানে কিন্তু মনে রাখবেন এই ব্যাপারটাও একটু গুরুত্বপূর্ণ। সেবা কার্ড যদি বলি আমরা তাহলে হেলথ কার্ড যেটা বলা হচ্ছে, কিন্তু গতকাল যেটা করা হলো, তাই না, গতকাল উদ্বোধন করা হলো ফ্যামিলি কার্ড। ফ্যামিলি কার্ড মনে রাখবেন, ফ্যামিলি কার্ডও খুবই গুরুত্বপূর্ণ আগামী পরীক্ষার জন্য। 100 ভাগ, ঠিক আছে, 100 ভাগ গুরুত্বপূর্ণ। কত তারিখে? 10ই মার্চ 2026 বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ড, গরিব দুরস্থ মানুষের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হয়। একবার চোখ বন্ধ করে আপনি এই প্রশ্নটা কমন পাবেন, সামনের যে কোনো পরীক্ষায় ধরেই নিতে পারেন যে আপনার এই প্রশ্নটা থেকে অবশ্যই এবং অবশ্যই কমন পড়বে এবং আসবে, এটা নিশ্চিত বলা যায়। অন্য কোনো কোথাও থেকে আসুক বা না আসুক, ফ্যামিলি কার্ড থেকে প্রশ্ন পাবেন, নিশ্চিত থাকতে পারেন। তাহলে সেবা খাতে চিকিৎসার জন্য সেবা বা হেলথ কার্ড এবং মানুষের হেল্প করার জন্য ফ্যামিলি কার্ড চালু করা হয়েছে এই সরকারের আমলে। সম্প্রতি দক্ষিণ আমেরিকার কোন দেশে যুক্তরাষ্ট্র সামরিক অভিযান শুরু করেন? যুক্তরাষ্ট্র তো আসলে শুধু দক্ষিণ এশিয়া বলবো না, আমরা দক্ষিণ আফ্রিকা বলবো না, দক্ষিণ আমেরিকা বলবো না, সকল বিশ্বের প্রত্যেকটা দেখেন ব্যাপারে তারা আক্রমণ শুরু করে দিয়েছে, তাই না? দক্ষিণ আমেরিকার মধ্যে ভেনেজুয়েলার মধ্যেও তারা আক্রমণ শুরু করে দিল। এরপর আবার ইকুয়েডরে তারা আক্রমণ অলরেডি শুরু করে দিয়েছে। তাহলে কোন দেশ? ইকুয়েডরে তারা আক্রমণ শুরু করে দিয়েছে কি জন্য? চোরাচালান রোধ করার জন্য। চোরাচালান রোধ করার জন্য তারা কি করেছে? দক্ষিণ আমেরিকার ইকুয়েডরে আক্রমণ করেছে বা অভিযান পরিচালনা করেছে। এটা মূলত 4 মার্চ 2026, কত তারিখে? 4 মার্চ 2026 সালে এই অপারেশন করা হয়। 4 মার্চ 2026। তাহলে ইকুয়েডরে তারা সম্প্রতি, আমরা বলবো এই মাসে এটা শুরু করেছে চোরাচালান রোধে তাদের যে অপারেশন, এই অপারেশনে তারা শুরু করেছে। এরপরের প্রশ্নে আমরা আসি। গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননায় ভূষিত হচ্ছেন কে? সবাই জানি, এটা অলরেডি দিয়ে দিয়েছেন। শ্রেষ্ঠ নারী, অদম্য নারী সম্মাননায় ভূষিত হয়েছেন আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, তাই না? বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, আপসহীন নেতৃত্ব, তিনি ছিলেন বেগম খালেদা জিয়া। এই বেগম খালেদা জিয়া অদম্য নারী সম্মাননায় ভূষিত হয়েছেন কত তারিখে? 8 মার্চ 2026। 8 মার্চ 2026 অদম্য নারী পুরস্কারে বা সম্মাননা তিনি ভূষিত হয়েছেন, মরণোত্তর পুরস্কারে। এখন আসলে মৃত্যুর পরে মানুষকে তো আমরা অনেক কিছু পুরস্কার দিই, যেমন 21শে পদকের ক্ষেত্রে আপনারা লক্ষ্য করবেন 21শে পদক কিন্তু বেশিরভাগগুলো দেওয়া হয় মরণোত্তর। আপনি 26শে মার্চের দিকে খেয়াল করেন, 26শে মার্চেরও একই অবস্থা, বেশিরভাগ পুরস্কার দেওয়া হয় কিসে? মরণোত্তর, অর্থাৎ মরণের পরে দেওয়া হয়। আসলে কি আদৌ এগুলো মরণের পরে দিয়ে কি ঠিক আমরা জানি না, বুঝি না। যারা পায় তাদের বা কি সন্তুষ্টিটা আসে, তাই না? যারা পায় তাদের বা কি সন্তুষ্টিটা আসে এই মরণের পরে, ঠিক এইরকম পুরস্কার দিয়ে আমার মাথায় নেয় না ব্যাপারগুলো। এনিওয়ে, তারপরেও আমাদের তো বলতে হয় বা দিতে হয়। তো বেগম খালেদা জিয়া এটা তিনি পেয়েছেন মরণোত্তর। সম্প্রতি নেপালে নির্বাচিত প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ এর রাজনৈতিক দলের নাম কি? এই যে আমরা দেখলাম নেপালে যে গণঅভ্যুত্থান হলো, গণঅভ্যুত্থানের দলে সরকার ক্ষমতায় চলে এসেছে। তো তারা যেহেতু কাজ করেছেন তাই তাদের চলে আসাটাও স্বাভাবিক। আমাদের বাংলাদেশেও হয়তো বা পারত, কিন্তু বাংলাদেশের আমাদের এক একজনের এক এক রকমের হিংসাত্মক মনোভাব এবং তাদের আইডিওলজি ভুলে যাওয়ার কারণে এই অভ্যুত্থানের দল কিন্তু সরকার ক্ষমতা আসেনি। পৃথিবীর ইতিহাসে যতগুলো অভ্যুত্থান হয়েছে, প্রত্যেক অভ্যুত্থান পরেই অভ্যুত্থানকারী দল যেটা ছিল, অভ্যুত্থানকারী গোষ্ঠী ক্ষমতায় এসেছিল। কিন্তু বাংলাদেশের ইতিহাসে প্রথম এটা ঘটলো যে অভ্যুত্থানকারী দল ক্ষমতায় আসেনি। তাহলে আমরা বলেন্দ্র শাহ ব্যাপারটা থেকে দেখি। বলেন্দ্র শাহ ব্যাপারটা যদি দেখি, এই বলেন্দ্র শাহ একজন র্যাপার বোঝেন তো? তিনি একজন র্যাপার, অর্থাৎ এই যে র্যাপ গান যে গাওয়া হয় না,
তিনি একজন র্যাপার, সঙ্গীত শিল্পী বা সঙ্গীত তিনি করতেন, র্যাপার। এই র্যাপার থেকে তিনি মূলত এখন রাজনৈতিক দলের প্রধান থেকে তিনি এখন প্রধানমন্ত্রী হয়ে গেছেন, এই বালেন্দ্র শাহ। তো দলটা গঠন করা হয়েছিল 1 জুলাই 2022 সালে। কত তারিখে? 1 জুলাই 2022 সালে এই দল গঠন করা হয়েছিল এবং পরবর্তী সময় এই গঠিত দলের উপরেই মূলত অবদানকারীরা কি করেছে, আরএসপি, তার দলের নাম হচ্ছে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি। স্বতন্ত্র পার্টি বলতে আমরা সবাই কম বেশি বুঝি, এবং সেই দল আরএসপি বলা হয়ে থাকে, রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি। এই দল 2022 সালে গঠিত হয়ে 2026-এ ক্ষমতায়। একবার বোঝেন ব্যাপারটা, 2022-এ গঠন করা হলো, 2026-এ তারা ক্ষমতায় আসলো, মাত্র 4 বছরের মাথায়। 2022 সালের 1 জুলাই তৈরি করা হয়। পরবর্তী প্রশ্নে আসি। অক্সফোর্ড ইকোনমিক্সের তথ্যমতে 2025-26 অর্থ বছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস কত? অর্থাৎ পূর্বাভাস দিয়েছে 25-26 অর্থ বছরে বাংলাদেশের জিডিপি কত হতে পারে। এটা পূর্বাভাস, এখন হতেও পারে নাও পারে। তাহলে আমরা দেখি বাংলাদেশের জিডিপির পূর্বাভাস কত। 4.5%। কত? 4.5%। পূর্বে ছিল 4.7%। তার মানে এটা কমে আসবে আমাদের পূর্বাভাসটা। জিডিপির প্রবৃদ্ধির হারটা আমাদের এখানে কি হবে? কমে আসবে 4.7 থেকে। তার আগে কিন্তু ছিল 3.97, এরপরে 4.7, এখন আসতেছে 4.5%। এটা জিডিপির প্রবৃদ্ধির হার বা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, যেটা আমরা বলে থাকি জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। এই গ্রস ডোমেস্টিক প্রোডাক্টের হচ্ছে প্রবৃদ্ধির হারের কথা বলা হয়েছে। সো গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, এই জিডিপির প্রবৃদ্ধির হার হবে 25-26 অর্থ বছরে 4.5%। এটা হলেও তারপরে কম না, কারণ 2024 সালে আমাদের জিডিপির হার হয়েছিল মাত্র 3.7%। যেবার সরকার পতন হলো সেবার এটা হয়েছিল মাত্র 3.7% ছিল। সো ওই জিডিপি থেকে আমরা মোটামুটি উত্তরণ করেছি এবং এখন পর্যন্ত 4.5-এর মধ্যে আমরা বিলং করতেছি। জাতিসংঘ 8 মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় কত সালে? 8 মার্চ, এই 0 থেকে শুরু করে নারীদেরকে, যে নারীদের অধিকার নিয়ে কথা বলা, এটাকে বলা হয় নারী দিবস। এই 8 মার্চ কত সালে এটা মূলত স্বীকৃতি দেয়? 1977 সালে। কিসের মাধ্যমে? 0 কিন্তু 1977 সালে গঠন করা হয়েছিল। তাহলে 1977 সালে মার্চ মাসকে, 8 মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়, যেটা গত 3 দিন আগে আমাদের চলে গেল 8 মার্চের নারী দিবস। তাহলে এখান থেকে শুধু সম্পর্ক প্রশ্ন হিসেবে 1977 সালে এটাই ধরে নিলেই হবে। 2026 সালে G20 সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? এটাও কিন্তু খুবই বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের জন্য। আমি আজকে শুধুমাত্র আপনাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করার জন্য এসেছি। আর এর পাশাপাশি এটাও বলবো যে বিদ্যাবাড়ি কর্তৃক আপনারা সকলে জানেন যে আমাদের এনটিআরসি এবং আমাদের সকল মানে এনটিআরসি সাবজেক্টিভ এবং আমাদের এনটিআরসি জেনারেল সকল কোর্সে কিন্তু একেবারে বিশাল একটা ছাড়ে ভর্তি চলছে। আপনারা চাইলে ভর্তি হয়ে যেতে পারেন। এখন পর্যন্ত 55% ছাড়ে ভর্তি চলছে। তো সামনে ঈদ উপলক্ষে আমাদের আরেকটা বড় ছাড় আসতেছে হয়তো বা, সেখানে আপনারা ভর্তি হয়ে যেতে পারেন। এছাড়াও আমাদের বইবাড়ি.com থেকে আমাদের বেশ কিছু সাবজেক্টিভ কোর্সের বই বের হয়ে গেছে। বইবাড়ি.com থেকে আপনারা চাইলে সেই বইগুলো অর্ডার করতে পারেন বিনা বাধায়, বিনা দ্বিধায়। অল্প কিছু মানে কি বলবো প্রাইজে প্রত্যেকটা বই পাওয়া যায়। এনিওয়ে, তাহলে আমরা এবার পরের প্রশ্ন আসে 2026 সালে G20 সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? 2026 সালে G20 সম্মেলন বা গ্রোথ 20 যেটা বলা হয়ে থাকে, ডেভেলপমেন্ট যে দেশগুলো আছে, গ্রোথ যে দেশগুলো আছে, সেগুলোর সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? প্রশ্নের মধ্যে আমাদের এটা চেয়েছে। মিয়ামি, ফ্লোরিডার যুক্তরাষ্ট্র। মিয়ামি শহরের ফ্লোরিডাতে কি হবে? এটা অনুষ্ঠিত হবে। মিয়ামি, ফ্লোরিডা, যুক্তরাষ্ট্র। কত সালে? 2026 সালের কত তারিখে? এটা হচ্ছে কথা, প্রশ্ন আসতে পারে। ডিসেম্বর মাসে এটা অনুষ্ঠিত হবে 2026 সালের ডিসেম্বরের 15 এবং 14 এবং 15 ডিসেম্বর এটা অনুষ্ঠিত হবে। কত তারিখে? 14 এবং 15 ডিসেম্বর এটি অনুষ্ঠিত হবে 2026 সালের। কোথায়? মার্কিন যুক্তরাষ্ট্রে। তাহলে এখান থেকে আর সম্পর্ক প্রশ্ন হিসেবে ওরকম কিছু আসার মতো নাই বা ওরকম কিছু আসার সম্ভাবনা নেই। তাহলে এখান থেকে আমরা এটাই শুধু পড়ে নেব, G20 সম্মেলন। টি-20 বিশ্বকাপ 2026-এর চ্যাম্পিয়ন দেশ কোনটি? কয়েকদিন আগে খেলা হয়ে গেল। কত তারিখে? 8 মার্চ 2026। 8 মার্চ 2026। চ্যাম্পিয়ন দেশ কোনটি ছিল? ভারত। রানার্স আপ কোনটা ছিল? রানার্স আপ
রানার্স আপ হচ্ছে নিউজিল্যান্ড, তাই না? রানার্স আপ হচ্ছে নিউজিল্যান্ড। সো নিউজিল্যান্ডের ব্যাপারটা যদি আমরা দেখি, নিউজিল্যান্ড কিন্তু পুরো ম্যাচ জুড়ে কি ছিল? অপরাজিত ছিল। কিন্তু তারপরে ভারতের মাটিতে যেহেতু খেলা, সো বুঝতেই হবে ভারত সেখানে অনেকটা প্রিফার পায় বা সুবিধা পেয়ে থাকেন এখানে। এই জন্য নিউজিল্যান্ড রানার্স আপ হয়েছে, ভারত হয়েছে চ্যাম্পিয়ন। তাহলে কথা হচ্ছে এটা কততম বিশ্বকাপ আপনাদের বাড়ির কাজ হিসেবে এটা থাকলো। দেখি আপনারা কমেন্ট করে জানাবেন যে এই বিশ্বকাপ মূলত কততম বিশ্বকাপ ছিল 2026 সালের টি-20 চ্যাম্পিয়ন বিশ্বকাপ। এটা আপনাদের বাড়ির কাজ থাকলো, বাড়ির কাজ আপনারা করে ফেলবেন। এবং দুর্ভাগ্যজনকভাবে এই 2026 সালের টি-20 বিশ্বকাপে কিন্তু বাংলাদেশ অংশগ্রহণ করেন নাই, তাই না? বাংলাদেশ এখানে অংশগ্রহণ করেন নাই। সো আমরা বাংলাদেশের বিপক্ষে দেখেছিলাম, স্কটল্যান্ড কিন্তু অংশগ্রহণ করেছিল। এরপর আসেন এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন বা আকু যেটা আমরা বলে থাকি, এর সদস্য দেশ কতটি? এর সদস্য দেশ হচ্ছে 9টি। কয়টি দেশ? 9টি সদস্য দেশ। বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইরান, মিয়ানমার, ভুটান ও মালদ্বীপ। তাহলে এখানে মিয়ানমার এবং ইরান এই দুটো দেশ কি সার্কের বাইরের দেশ, মিয়ানমার এবং ইরান। আর বাকি সবকটা দেশে হচ্ছে সার্কের 7টা দেশ। শুধুমাত্র এখানে বাদ পড়েছে কোন দেশ? আফগানিস্তান। কোনটা দেশ বাদ পড়েছে? আফগানিস্তান। তাহলে আকু এর পুনরূপ হচ্ছে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন। এটা গঠন করা হয় কত সালে? এটা পরীক্ষা আপনাদের দিয়ে দিতে পারে। 26 নভেম্বর। কত সাল? 26 নভেম্বর 1974 সালে। 26 নভেম্বর 1974 সালে আকু গঠন করা হয়। 26 নভেম্বর 1974 সাল, ঠিক আছে, গঠন করা হয়। এর সদস্য দেশ হচ্ছে বর্তমান 9টি এবং বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইরান, মিয়ানমার, ভুটান ও মালদ্বীপ এর সদস্য দেশগুলোর মধ্যে অন্যতম। এই মোটামুটি আজকে আপনাদের সাথে খুবই কারেন্ট কিছু তথ্য নিয়ে আলোচনা করার জন্য এসেছিলাম। আর এই আলোচনার পরিপ্রেক্ষিতে মনে রাখবেন, যে কটা প্রশ্ন দিয়েছি সব কটা প্রশ্ন পরীক্ষা আসার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনারা চাইলে প্রশ্নগুলোকে সুন্দর করে শেয়ার করে রাখতে পারেন। আপনারা একবার দেখলেই খাতায় লিখে রাখলে আশা করি কাজ হয়ে যাবে, ঠিক আছে? তো আমাদের যে কোনো প্রয়োজনে আপনারা আমাদের এই নাম্বারটা যোগাযোগ করতে পারেন, 09644433300। এটা হচ্ছে আমাদের হটলাইন নাম্বার। ভর্তি সংক্রান্ত, বই সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য আপনি যোগাযোগ করতে পারেন। এছাড়া আমাদের বিদ্যাবাড়ি.com ওয়েবসাইটে আপনারা ঢুকে আমাদের কোর্স সম্পর্কিত যাবতীয় তথ্য পেতে পারেন। আমাদের ফেসবুকে তো আপনারা আসেনই এবং ইউটিউব তো আপনারা এই লাইভটা দেখবেন। সো আশা করি লাইভটা যতটুকু আমি পেরেছি আপনাদের এখান থেকে তথ্যমূলক প্রশ্নগুলো দেওয়ার চেষ্টা করেছি। এই সামনের পরীক্ষাগুলোতে ইম্পর্টেন্ট আমি মনে করি এগুলো। তো সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। ঈদের পরে ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ঈদের ছুটিটা ভালো কাটুক। ঈদ শেষে আপনারা আবার নতুন করে আসুন, নতুন উদ্যমে শুরু করুন। মনে রাখবেন, ঈদের ছুটি মানে পুরো ছুটি নয়। যাদের জীবনে চাকরি দরকার, অবশ্যই ঈদের ছুটিটাকে কাটছাট করতে হবে। ঈদের এই ছুটির সময়টাকে কাজে লাগাতে হবে। অল্প সময়ে বেশি পড়া যায় এই সময়টাতে। আপনাদের জন্য, সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।